This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের আপডেট এই মুহূর্তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে খুব ইন্টারেস্টিং জায়গা। তার কারণ আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে এখন তাদের যে সংগঠন, সেই সংগঠনকে নিয়ে তারা প্রস্তুতি সানিয়ে রেখেছে। এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে খুব পরিস্থিতি অনেকটাই হচ্ছে আওয়ামী লীগ তার যে 7 মাসে তার যে ব্যাপক ক্ষয়ক্ষতি, তার এই মুহূর্তে হারাবার কিছু নেই, কিন্তু আগামী দিনে সে কিভাবে পুনরুদ্ধার করতে পারে সেই নিয়ে তারা এখন সলতে পাকাচ্ছেন এবং এমন এমন কিছু পরিকল্পনা নিয়েছেন যে পরিকল্পনাকে কিন্তু যারা শাসক পক্ষ রয়েছে এই মুহূর্তে ক্ষমতায় অধিষ্ঠান রয়েছে তাদের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট, তারা বলেছে যে এখনও ভারত কিন্তু খুশি নয়, এবং ভারত খুশি নয় বলতে গিয়ে তারা এটা বলেছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভারতে এখনও পর্যন্ত তাদের মধ্যে যে উন্নতি হয়নি, এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে খাটো করছেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হয়নি, এতে খুশি নয় ভারত, এতে একেবারেই খুশি নয় ভারত, সেটা তারা সাফ জানিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা সম্পর্কে ভারতের অবস্থান অভিন্ন, জোরের সাথে বলেছে, এবং তার সাথে ডক্টর ইউনূসকে বলেছেন যে সংখ্যালঘু প্রশ্নে ভারতের মনোভাব বদলায়নি। হাসিনাকে দেশে ফেরানোর কোনো আগ্রহ এখনও দেখায়নি ভারত, যে ভারত তাকে ফিরিয়ে দেবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের 2374টি ঘটনা ঘটেছে। ভাবুন একবার, 7 মাসে 2374টি ঘটনা, 1254টি ঘটনার পুলিশি তদন্ত চলছে, এবং 1254টির পুলিশি তদন্ত চলছে। জেল ভেঙে পালানো মানুষেরা জঙ্গি কার্যকলাপে যুক্ত হচ্ছে, পরিষ্কার খবর রয়েছে, এবং সেটাকে কীরকম রয়েছে একটু বাদেই দেখাচ্ছি আপনাদের। কঠোর ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারকে উদ্দেশ্যে বলা হয়েছে যাতে তারা কঠোর ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা নেওয়ার মধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের ভবিষ্যৎ নির্ভর করছে, তার ভাগ্য নির্ভর করছে। এখন স্বাভাবিকভাবে ইসলামিক ঐক্য জোট, যাদের যে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়ার ফলে তারা এখন খুলেআম তারা তাদের কাজকর্ম করছে, একে ওকে নিশানা করছে। এবং সম্প্রতি ঢাকা শহরে প্রায় 2 দিন ধরে দেখা যাচ্ছে যে সেখানে অবরোধ চলছে, এবং ঢাকা শহরে হিজবুত তাহরীর যে সমাবেশ জমায়েত হয়েছে, সেই জমায়েতে সাউন্ড গ্রেনেড চার্জ করা হয়েছে। সাউন্ড গ্রেনেড সেখানে চার্জ করেছে পুলিশ, মিলিটারিও তৎপর। এই সংগঠন নিষিদ্ধ সংগঠন, সারা বিশ্বজুড়ে খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যই হচ্ছে হিজবুত তাহরীর। এবং শুধু তাই না, বাংলাদেশ, পাকিস্তান সহ টার্কি, তাজিকিস্তান, ইরান, বিভিন্ন দেশে এই সংগঠন কিন্তু নিষিদ্ধ সংগঠন। তার কারণ তারা গোটা পৃথিবীতে, বিশেষ করে ইসলামিক দুনিয়ায়, তারা যে শাসন ব্যবস্থা চায় খেলাফত এবং একজনই খলিফা থাকবে, এরকমই মতবাদ, যে কারণে হচ্ছে স্বাভাবিকভাবে কোনো যুক্তি তারা মানতে নারাজ। এবং বৈচিত্র্যময় যদি কোনো দেশ হয় এবং তার সংবিধান থাকে, সে সংবিধান ইসলামিক সংবিধান না হলে এবং তাদের খেয়াল খুশি মতো না চললে স্বাভাবিকভাবে তারা কর্মসূচির ডাক দেয়। ঢাকা শহরে অবরোধের কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেই অবরোধ কর্মসূচিকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য ডক্টর ইউনূসের পুলিশ এবং মিলিটারি তারা সচেষ্ট থেকেছেন। যে সচেষ্টতা 7 মাস ধরে অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়নি। ভারত তার অবস্থান স্পষ্ট করেছে বিভিন্ন ক্ষেত্রে, এবং হিজবুত তাহরীর এই ঢাকা মানে তারা অবরোধ করতে গেছিল, এর মধ্যে থেকে সেই ছবি আপনারা দেখছেন। তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে শেখ হাসিনা কি ফিরতে চলেছেন? এই নিয়ে ব্যাপক জল্পনা হচ্ছে। তার কারণ একদিকে হিজবুত তাহরীর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইসলামিক সংগঠন যারা রয়েছেন তারা
এই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তারা তৈরি করবে, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়বে এবং হচ্ছে সময় মতো নির্বাচনে দাঁড়াবার তারা কথা বলবে। এদিকে জাতীয় পার্টি, নতুন যে সিটিজেন্স পার্টি, তাদের এক নেতা এক একজন বলছেন, 3 সমন্বয়কের একজন বলছেন যে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন দিয়ে লাভ কি। আরেকজন বলছেন যে ইসলামিক শাসন ব্যবস্থাকে যাতে রাখা যায়, ধ্যান ধারণা যাতে থাকে ইসলামিক শাসন ব্যবস্থার, গণতন্ত্রের নামে শুধু সেটাকে বিসর্জন দিলে চলবে না, এরকম মতবাদ এক একজন পোষণ করছেন। অর্থাৎ বহুদা বিভক্ত। তবে এই বহুদা বিভক্তের মধ্যে নতুনত্ব যেটা রয়েছে এবং খুব সাংঘাতিকভাবে যে জিনিসটাকে করা হলো, সাম্প্রতিক সময়ে ঢাকায় 2 জন মহিলাকে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, অপরাধ তারা সিগারেট খাচ্ছিলেন এবং হাতে আইন তুলে নিয়ে কয়েকজন এরকম সন্ত্রাসী তারা একেবারে তাদের উপর নির্যাতন চালালো। অথচ এই 2 জন মহিলাকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকায় দেখা গেছে। কেউ হয়তো জল এগিয়ে দিয়েছেন, কেউ হয়তো খাবার এনে দিয়েছেন, কেউ আহত হয়ে গেলে হাসপাতালে নিয়ে দৌড়চ্ছেন। তারা মনে করেছিলেন অনেকেই যে তাদের ভাইয়েরা আজ আন্দোলনে রয়েছে, তারা বৈষম্যের অবসান চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা শরিক হয়েছিলেন। কিন্তু আজ দেখুন বিভিন্ন রাজনৈতিক স্তর বা সামাজিক বিভিন্ন স্তরে দেখুন তাদের কিন্তু আপনার খুঁজে পাওয়া যাবে না অনেককেই। উল্টে কি দেখা গেল, দুজনকে একটি মানে তারা তাদের ব্যক্তিগত জীবনের উপর হস্তক্ষেপ করে এক চরম লাঞ্ছনা করল প্রকাশ্য দিবালোকে। এই বাংলাদেশ তাহলে টিকবে কি করে? যারা মহিলাদেরকে এই রকমভাবে দেখছে এবং নেতৃত্বের জায়গায় তুলে নিয়ে আসার ক্ষেত্রে এরকম অপারগতা, ইসলামিক শাসনের দোহাই দিয়ে তারা যারা এটা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা কি বলা যেতে পারে? উল্টো দিকে দেখুন, বাংলাদেশ দীর্ঘকাল হচ্ছে প্রধানমন্ত্রী থেকেছেন, খালেদা জিয়া থেকেছেন, শেখ হাসিনা থেকেছেন। সেই সময় যেভাবে বাংলাদেশ চলেছে তাতে অনেক সমস্যা থাকলেও একটা কথা তো পরিষ্কার যে আজকে দাঁড়িয়ে যেভাবে হচ্ছে রাস্তাঘাটে যেরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু কিছুতে নিয়ন্ত্রণে আনতে পারা যাচ্ছে না। নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন ডক্টর ইউনূস সরকার। এবং যে কথাটা ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে তথ্য পরিসংখ্যান দিয়ে, 2000-এর উপর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 7 মাসে, তার মধ্যে অর্ধেক হচ্ছে পুলিশি তদন্ত হচ্ছে, বাদবাকিদের তদন্ত করার হিম্মত বা সাহস কেন ডক্টর ইউনূস বা তারা দেখাতে পারছেন না? বড় প্রশ্ন। তার কারণ আগামী দিনের বাংলাদেশে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্নগুলোর সমাধান না হলে বাংলাদেশকে কিন্তু এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই তা চাইছেন না। এই পরিস্থিতি আপডেট আপনাদের কাছে দিলাম এবং হচ্ছে এই আপডেট নিয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট এবং কি করতে চলেছেন আগামী সময় শেখ হাসিনা, এই সম্পর্কে ব্যাপকভাবে আমরা আজকে আবারও বুঝে নেওয়ার চেষ্টা করব। স্টুডিওতে রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রতন হাতি, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে স্টুডিওতে রয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু প্রদীপবাবু আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, হিজবুত তাহরির ঢাকাতে অবরোধ করেছে, এই হিজবুত তাহরি এদের ওভার অ্যাক্টিভিজম, একটা তো হতে পারে জেল থেকে তাদের ছাড়া হয়েছে, এখন তাদেরকেই দমন করার চেষ্টা করতে হচ্ছে। তাহলে ডক্টর ইউনূসকে কালক্ষেপ করার চেষ্টা করছেন? তিনি কি জানেন যে কি পরিণতি আগামী দিনে অপেক্ষা করছে? সেই কারণে হচ্ছে তিনি তার সর্বাত্মক চেষ্টা শুরু করেছেন, নাকি এগুলো সবটাই এখনো লোক দেখানো? কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি এবং আপনার স্ক্রিনেও যে প্রতিবেদন আমরা দেখলাম, তার থেকে দুটো জিনিস পরিষ্কার। এক, যে জামাতে ইসলাম এবং এই জামাতে ইসলামের যে উপস্থিতি, তারা কিন্তু কোনোভাবেই অন্য কোনো সংগঠন এখানে এসে ইসলামের একেবারে পুরোদা হয়ে কাজ করুক সেটা চাইবে না। ফলে সেই চাপ দিচ্ছে কিন্তু ইউনূস সরকারকে এদের প্রতিহত করার জন্য। এখানে কোনো ইসলাম ব্রাদারহুড
বা ঐক্য কিন্তু ব্যাপারটা নেই, যেটা মধ্যপ্রাচ্যে আমরা দেখে এসেছি। সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে না, যে হ্যাঁ সমস্ত ইসলামিক নেটওয়ার্ক এক হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা যেটা খুব খারাপ লাগছে, যে যেদিন 32 ধানমন্ডি ভাঙা হচ্ছে সেদিন পুলিশ নিষ্ক্রিয়, আর আজকে এই যে ঢাকার এখানে যারা ইসলাম ধর্মেরই আরেকটা প্রচারক সংগঠন, তারা যখন এখানে তাণ্ডব চালাচ্ছে তখন পুলিশ খুব সক্রিয়। ফলে বোঝাই যাচ্ছে যে এরা একটা উদারনীতি এবং ধর্মনিরপেক্ষতা এবং মানে বাংলাদেশের ইতিহাস এই সবকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে শক্তি তাদের সাথে আছে, কিন্তু একই সাথে নিজেদের দেশে নিজেদের মৌলবাদকে অন্য মৌলবাদী সংগঠন একেবারে নেতৃত্ব দেবে সেটাও মেনে নিতে পারছে না। ফলে অবশ্যই ইউনিট সরকার মৌলবাদী শক্তির কাছে নত স্বীকার করছে বারে বারে, এটা পরিষ্কার। সেকেন্ড যে বিষয়টা যেটা আজকে মানে এই যে নতি স্বীকারের কাছে মানে করছে, এদিকে তো ভারত তার স্পষ্ট অবস্থান, কেন তিনি নিজে বিবিসিকে সাক্ষাৎকারে যখন বলছেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে, এটাই অনিবার্যতা, মানে অনিবার্যতা যখন তিনি বুঝে গেছেন তাহলে তার স্টান্স নিতে অসুবিধা কোথায়? তার কারণ ভারত তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেটা শুরুতেই বললাম, সংখ্যালঘুদের হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলোকে মোহাম্মদ ইউনূস সরকার খাটো করে দেখছে, যেটা একেবারেই ভারত পছন্দ করছে না। এই ব্যাপারে স্পষ্ট অবস্থান, অর্থাৎ যে দুজনের মধ্যে যে একটা স্বাভাবিক সম্পর্ক প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী সরকারের, সেই জায়গাটাকে কিন্তু জায়গাটা তৈরি হওয়া তো ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, ভারতের কাছ থেকে যে এক্সপেকটেশন এবং ভারত যে অনিবার্য, এটা তো প্রথম দিন থেকে ইউনিট সরকারের বক্তব্যে উঠে আসেনি, বরঞ্চ ভারতকে ছাড়িয়ে ভারতকে না রেখে ভারত বিদ্বেষ দিয়েই সে ভেবেছিল বাংলাদেশকে প্রভাবিত করতে পারবে। কিন্তু আজকে যখন তার টালমাটাল অবস্থা এবং সে ভারতবর্ষকে আঁকড়ে ধরতে চাইছে, ভারতবর্ষ কি করে সে ভাবছে যে এই ধরনের সরকারের সঙ্গে ভারতবর্ষ একেবারে একত্রিত হয়ে তাকে সাহায্য করবে? সে তো বার্গেন করবেই যে আগে আপনারা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, তবে ভারতবর্ষের থেকে যা যা সাহায্য চাওয়ার সেগুলো আপনি পেতে পারেন। এবং ভারতবর্ষ এর আগেও ডিপ্লোম্যাটিক যে কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করেছে, আজকেও কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি করছে, যে ইউনিট সরকারের যে পাল্টানো বক্তব্য সেটা তো আমরা বুঝতে পারছি, ভারত সরকারও বুঝতে পারছে যে চাপে পড়ে সে বলছে যে ভারত ছাড়া গতি নেই। কিন্তু এতদিন এই 7 মাস তার যা কার্যকলাপ, তার জন্য তার রিপেন্টেন্স, তার ক্ষমা চাওয়ার দরকার, তার কাজ করা দরকার, এবং যা যা করেছে সেটাকে মেরামত করবে কি করে? 32 ধানমন্ডি আবার তৈরি করবে কি করে? যে সমস্ত মাইনরিটিদের উপর অত্যাচার হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, তাদেরকে কি করবে? যিনি ইসকনের প্রধান এখনো ওখানে জেলের মধ্যে রয়েছে না কোথায় রয়েছে আমরা জানি না, তার কি অবস্থা হবে? তো ফলে এই কথাগুলো তো ভারতবর্ষ বলবেই, এবং আমার মনে হয় যে ভারতবর্ষ কখনো ইউনিস নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে কোনোভাবে আর কোনো ভালো সম্পর্ক রাখার জায়গায় থাকবে না। আগে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তবে ভারতবর্ষ স্বাভাবিক সম্পর্ক শুরু করবে। দেবশ্রীবাবু, একদিকে দেখলেন যে 7 মাসের সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার, 2000-এর উপর কেস রেজিস্টার্ড, যেখানে পুলিশ তদন্ত হচ্ছে তা অর্ধেকের মতো, 1000 সামথিং। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে একদিকে এই দিকে এই কুলকেও খুশি করা যাচ্ছে না, তারা বারবারই একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছে ভারতের কথায়, আবার অন্যদিকে যদি দেখা যায় যে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন, তারা প্রকাশ্যে প্রায় প্রতি মুহূর্তে পুলিশ এবং মিলিটারির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এবং তাদেরকে দমাতে যথেষ্ট মানে বাগে আনতে অনেক ক্যালোরি খরচা করতে হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং আধা সামরিক বাহিনী যারা যারা রয়েছেন। এই যে পরিস্থিতি, কি একটা জায়গা থেকে মনে হচ্ছে যে এরকম থেকে গণতন্ত্রে ফেরা এবং হচ্ছে ভোট দ্রুত করা ছাড়া বাংলাদেশের কাছে এই মুহূর্তে আর কোনো অল্টারনেটিভ নেই ডক্টর ইউনূসের কাছে, এবং যত সময়টা দেরি হবে তত পরিস্থিতি নাগালের বাইরে যেতে পারে? এটা কি ওইদিকে ইঙ্গিত করছে না উনি এই কার্যকারণ সূত্রে এই জিনিস হবে এবং এটাকে নিয়ে কোনো রকমের অ্যাকশনস করতে করতে একটা টাইমকে তিনি নিতে চাইছেন?
শুভ সন্ধ্যা সুজিতদা। না, আমি যদি মানে ভারতীয় সত্তাটাকে আমার সরিয়ে দিই, আমাদের আর কি, আমরা যদি বিশ্ব নাগরিক হিসেবে দেখি, দেখুন ডক্টর ইউনূস সেদিন বিবিসির কাছে পরিষ্কার বলেছেন যে একটা ন্যাচারাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, কারণ একটা ল্যান্ডলক কান্ট্রি, চারিদিক থেকে ভারতবর্ষ দিয়ে ঘেরা এমন একটা কান্ট্রি, যে দেশটা অনেকাংশেই উৎপাদনের পয়েন্ট অফ ভিউ থেকে তেমন সমৃদ্ধশালী নয়, বা অন্যান্য দিক থেকে সেটা ভারতের উপর জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালিও কিছুটা নির্ভরশীল বলা যেতে পারে, কারণ দেশটা স্বাধীনই হয়েছে ভারতের সাহায্যে, এবং সামাজিকভাবেও নির্ভরশীল। এখন এই জায়গাটা থেকে যেটা প্রথম উচিত ছিল, দুটো কন্ডিশন ডক্টর ইউনূসের কাছে কিন্তু এনশিওর করা প্রয়োজন ছিল। একটা হচ্ছে উইদিন দ্য কান্ট্রি ল অ্যান্ড অর্ডারটা সেটা যেন ইন্ট্যাক্ট থাকে, দুই হচ্ছে ডায়ালগটা স্টার্ট করা ভারতবর্ষের সাথে বারবার করে, যে সম্পর্ক যতটুকু ড্যামেজ হয়েছে সেটা তো আর কিছু করার নেই, সেটা রিগেন করা। কিন্তু একমাত্র আমরা দেখেছিলাম আমাদের বিদেশ সচিব সম্ভবত ওদের ওখানে গেছিলেন, তারপরে একটা ওই তিস্তা এই একটা বোধহয় পদ্মার জল বন্টন নিয়ে একটা প্রতিনিধি দল এলো, এছাড়া উচ্চ পর্যায়ে এমনকি আমি মনে করি হাইয়েস্ট লেভেলে তাদের ডায়ালগটা স্টার্ট করা উচিত। কারণ এটা যতটা না ইন্ডিয়ার ইন্টারেস্ট নিশ্চয়ই আছে, কারণ ইন্ডিয়ার ইন্টারেস্ট এই জন্য আছে, ইন্ডিয়া একটা লংগেস্ট বর্ডার শেয়ার করছে উইথ বাংলাদেশ, ফলে সে যত তার বর্ডারের শান্তি শৃঙ্খলা থাকবে তত সে ইন্টারনাল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে পারবে। সেই অর্থে ভারতবর্ষের স্বার্থ নিশ্চয়ই রয়েছে, কিন্তু বৃহৎ স্বার্থ রয়েছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের লোকেদের নিত্য নৈমিত্তিক জিনিসপত্রর দাম থেকে আরম্ভ করে সর্বদিক থেকে কিন্তু সে নির্ভরশীল একটা ল্যান্ডলক কান্ট্রি, চারিদিক থেকে ভারতবর্ষ ঘিরে রয়েছে। ফলে সেই অবস্থায় বাংলাদেশের দিক থেকে কিন্তু বেশি ইনিশিয়েটিভ আসা উচিত ছিল, যাতে এটা ডায়ালগের টেবিলে বসে যে সম্পর্ক যেটা এতদিন ধরে সিন্স ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ যে ভারতের সাথে যে এত সুন্দর সম্পর্কটা, সেটা কিছু কিছু কারণে যেমন ধূলিসাৎ হয়ে যেতে বসেছে প্রায়, সেটাকে রিগেইন করা। কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে বিভিন্ন ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে ভারতের সাথে ডায়ালগ করতে তার উত্তরগুলো কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত। মানে আমরা তো চাইছি এই উনি চাইছেন তার অত্যন্ত অ্যাগ্রেসিভ কিছু কথাবার্তা ক্ষমতায় আসার ঠিক আগে আগে এবং তার পরবর্তী, আসলে এতগুলো শক্তিকে কাকে ছেড়ে কাকে খুশি করবে, এটা ডক্টর ইউনূস একদম অনাহুতর মতো এসে তাকে টপ অফ দ্য কান্ট্রির সিটে বসানো হয়েছে, যার কোনো গ্রাসরুট লেভেলে সেরকম পলিটিক্যাল বেস বা এটা অ্যাকসেপ্টেন্সটা লেভেলটাও নেই। এবার বাংলাদেশের সবাই তার মতো করে ব্যাখ্যা করছে শাসন ব্যবস্থা কীরকম হবে। একটা বৃহৎ অংশ যারা মৌলবাদী, তারা খেলাফত আইন চালু করতে চাইছে, বাংলাদেশের সোশ্যাল ডেমোক্রেটও আছে, তাদের কণ্ঠ আস্তে আস্তে, তাদের মতামত প্রদর্শন করার পরিসরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং দাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদ, এবং মানে কুল রাখি না সাম রাখি এরকম একটা ব্যবস্থা, এরকম একটা অবস্থার মধ্যে ডক্টর ইউনূস পড়েছেন। ফলে ডক্টর ইউনূস তার যেহেতু গ্রাসরুট লেভেলে খুব একটা রুট নেই, পলিটিক্যাল লেভেলে খুব একটা তার বিস্তার বাংলাদেশে সেরকম নেই, কারণ উনি ক্রিম অফ দ্য সোসাইটি হিসেবে উনি নোবেল laureate ছিলেন, পলিটিক্যাল এক্সিস্টেন্স ওনার কিছুই ছিল না, সেরকম গ্রিপও নেই। ফলে উনি কাকে খুশি করবে এই একটা ডামাডোলে পড়ে একটা বাংলাদেশটাকে একটাকে মানে অরাজক একটা অ্যানার্কির দিকে নিয়ে গেছেন। সেখান থেকে অন্তত আমি যে লাস্ট ইন্টারভিউটা শুনলাম, আপনিও শুনেছেন সুজিতদা, যে এইটুকু উপলব্ধি এসছে যে ভারতের সাথে আমাদের ন্যাচারাল রিলেশনশিপ, ফলে সেটা কোনো মতে বিঘ্ন হয়ে যাবে না। এই মানসিকতাটা যদি রাখা যায় তাহলে ডায়ালগটা অনতিবিলম্বে স্টার্ট করা উচিত। আর দেশের মধ্যে রাষ্ট্রের যে ভূমিকা সবার ক্ষেত্রে, ধর্মীয় সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যাগুরু বা অন্যান্য মতামতের সংখ্যালঘু সবার ক্ষেত্রে যেন রাষ্ট্র সমানভাবে অ্যাক্ট করে, এই জায়গাটা এনশিওর যদি না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে সেই জায়গায় হচ্ছে যে ঠিক আছে সংখ্যালঘু, আপনি যখন বললেন মানে দুটো মেয়ে কে যেভাবে আর কি হেনস্থা করা হলো, এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে, এই দুটো মেয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে। ধীরে ধীরে এই যে সরিয়ে নিয়ে যাওয়া, যে মহিলাদের প্রয়োজনে কাজে নিলাম, তারপর হচ্ছে মৌলবাদীদের ডাইরেকশন অনুযায়ী তাদের এখন চলতে হবে, এই যে জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশে, এইটা মানে এই আত্মসমর্পণমুখী ডক্টর ইউনূসের অ্যাটিটিউডের জন্যে। শুধু এইটা তো এই যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে বসে বলতে চাইছি, এই যে মেয়েদের সিগারেট খাওয়া এটসেট্রা, আমরা যত উদযাপনে মেতেছি তত গ্রাসরুট লেভেলে এটাকে গঠন করা কিন্তু আমাদের দেশেও আমরা পুরো করতে পারিনি। আর ওদের দেশ তো আরও মৌলবাদে জর্জরিত, ফলে এইটা কিন্তু যদি অন্য কেউ ক্ষমতায় থাকতো এরকম ঘটনা কিন্তু হতে পারতো। কারণ হচ্ছে একদম সেই মানে ইতিহাসের চাকা তো এরা ট্রেনে পেছনের দিকে নিতে চাইছে, এরা ফিরে যেতে চাইছে সেই 800 বছর 1200 বছর আগে। সেই রকম একটা
সামাজিক প্রেক্ষিতে এরা তৈরি করতে চাইছে, ফলে মেয়েদের অ্যাকসেপ্টেন্স তাদের কাছে তো ওই ওই পর্দানুসীনই থাকবে। আমি রতনবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ভারত যেটা বলেছে যে সংখ্যালঘুদের উপর যে যে বিষয়গুলো হয়েছে এবং যেভাবে ডক্টর ইউনূস শাসন কার্য পরিচালনা করছেন তাতে ভারত একদম খুশি নয়। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির মতো অর্গানাইজেশন ঢাকা বারবার তারা অবরোধ করার চেষ্টা করছে। একটু দেরিতে কি ঘুম ভাঙলো ডক্টর ইউনূসের, এবং তাকে কি এখন সত্যি প্রমাণ করার আছে, নাকি এরকমই চলতে থাকবে, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকবে হচ্ছে বাংলাদেশ যে শেখ হাসিনা ঠিক তিনি ফিরবেন? তারই কি এগুলো লক্ষণ দেখা যাচ্ছে? আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথমেই বলি, এই নোবেল পুরস্কার জয়ী, শান্তি পুরস্কার জয়ী এই মোহাম্মদ ইউনূস আমার চোখে এই সাবকন্টিনেন্টে ওসামা বিন লাদেন, এবং এই মুহূর্তে সে সবচেয়ে বড় সন্ত্রাসী, এবং বাংলাদেশকে সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি তৈরি করেছে, এবং 53খানা সন্ত্রাসবাদী সংগঠন তাদের মানে মেন্টার এই ওসামা, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে ওসামা বিন লাদেন মোহাম্মদ ইউনূস। এবং খুব পরিষ্কারভাবে বলছি, প্রথম মেটাকুলাস ডিজাইন উনি করেছেন। ছোট করে বলি, তিনি হাসিনাকে মারতে পারেননি, তিনি সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়েছিলেন ছাত্র আন্দোলনের মধ্যে। দ্বিতীয়, হাসিনা ভারতে চলে আসার পর তিনি প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, 400 থানা জ্বালিয়েছেন, 35,000 আওয়ামী লীগ কর্মী গুম হয়ে গেছে, এবং সিভিলিয়ান মারা গেছে, প্রচুর পুলিশ মারা গেছে। পুলিশ ব্যারাক থেকে এখনো বেরোচ্ছে না, কিছু কিছু থানায় বেরিয়েছে। এখনো বাংলাদেশের পুলিশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। মাত্র 20% থানাতে পুলিশ অ্যাক্টিভ, 80% থানাতে পুলিশ অ্যাক্টিভ নয়। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। হিন্দুদের ওপর নির্যাতন দিনে দিনে বাড়ছে। এই 53খানা সন্ত্রাসবাদী সংগঠনের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু মেয়ে রেপ করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, সম্পত্তি জোর করে টাইটেল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কোর্টে কোনো রকম অ্যাডভান্টেজ পাচ্ছে না, জোর করে সম্পত্তি নিয়ে নিচ্ছে, নামাজ পড়ানোতে বাধ্য করা হচ্ছে। একটা বাংলাদেশে অদ্ভুত অচল অবস্থা চলছে, এবং এই অচল অবস্থায় ভৌগোলিক অবস্থানগত বাংলাদেশের ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কেন? আমাদের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলে 4095 কিলোমিটার বর্ডার। এই বর্ডারের মধ্যে দিয়ে বাংলাদেশ যদি একটা সিরিয়ার মতন ক্রিমিনালদের বদ্ধভূমি হয়, তাহলে ভারতের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যে আমাদের আরও আদার যে আছে যে বর্ডার, তার সঙ্গে 4095 কিলোমিটার, মানে ভারতবর্ষের পক্ষে এই পাকিস্তানের বাংলাদেশের জন্য আমাদের খুব চিন্তার ব্যাপার আছে। ভারতের ডিফেন্স সিস্টেম খুব হাই। ভারতের পররাষ্ট্র কমিশনের নীতি নির্ধারণ কমিটি ওয়ার্ল্ডের মধ্যে একটা বিখ্যাত নীতি নির্ধারণ কমিটি। ভারতের রাজনৈতিক নেতারা ফরেন পলিসি নিয়ন্ত্রণ করে না, ভারতবর্ষের ফরেন পলিসি নিয়ন্ত্রণ করে আইএফএস, দুধে আইএফএস অফিসাররা। এবং যেভাবে ভারত আজকের এই সাবকন্টিনেন্টে সুন্দরভাবে খেলছে, আগামী দিন মোহাম্মদ ইউনূসকে ল্যান্ডলাইন বর্ডার, আপনাকে বলে দিচ্ছি, সিপোর্ট, এয়ারপোর্ট এবং আমাদের কোস্টগার্ড, কোনো দিক দিয়ে পালাবার জায়গা নেই। হাসিনা তো ভারতবর্ষ সময়ের অপেক্ষা। অলরেডি সেনাপ্রধানের সঙ্গে আমাদের সরকারের কথা চলছে। রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তিনি মেন প্লেয়ার, তিনি খেলছেন, তিনি 3 বাহিনীর প্রধান, পদাধিকার বলে তিনি সুন্দরভাবে ওয়াকারুজ্জামানকে নিয়ে সুন্দরভাবে খেলছেন। ভারতের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ আছে। ওয়াকারুজ্জামানের প্রসঙ্গটা যখন এলোই, আপনি নিশ্চয়ই এই নিয়ে এপিসোড, এখানেও আমরা এই বিষয়ে বিস্তৃত চর্চা করেছি। ভলকার ট্যুর, সেও বিবিসি তাকেও মানে সাক্ষাৎকার নিয়েছে। ভলকার ট্যুর কিন্তু পরিষ্কার হয়েছে যে তার রিপোর্টে এটাও যেমন দেখা গেছে যে শেখ হাসিনায় গুলি চালানোর নির্দেশ দিয়েছে, তিনি করেছেন, এটাও যেমন মেনশন করেনি, কিন্তু ব্যাপক গুলিগোলা চলেছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। তবে যেটা হচ্ছে, তিনি যেটা মারাত্মক কথা যেটা বলছেন যে সেনাবাহিনীকে তার বলেই রেখেছিল যে ছাত্র জনতার উপর গুলি চললে কিন্তু শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ আর স্থান পাবে না। এবং এই যে জায়গাটা, অর্থাৎ কোথাও একটা জায়গায় রাষ্ট্রপতি, মানে ভলকার ট্যুরের সাথে শোনা যায় ডক্টর ইউনূসের খুবই ভালো সম্পর্ক। এই যে বিভিন্ন ক্ষেত্রে মেটাকুলাস ডিজাইন তো আর একদিনে রিভিল হয় না, ধীরে ধীরে রিভিল হয়েছে। ফলে
এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমার কথাটা হচ্ছে, যখন এই রিপোর্টগুলো আসছে, তাহলে শেখ হাসিনাকে কি তারা রেজিস্ট করতে পারবে? মানে যে কোনো ক্ষেত্রে অনেকেই বলছেন নির্বাচনের দিন ঘোষণা আগে শেখ হাসিনা আসবেন, কেউ কেউ বলছেন যে 17ই মার্চের পর এরকম একটা শোনা যাচ্ছে বাংলাদেশ যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে, এবং আওয়ামী লীগ কর্মীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। এটা 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 নিয়ে কিছু বলবেন? প্রথমেই বলি, হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ যে সেনাবাহিনী বা এলিট গ্রুপ সিকিউরিটি তারা গুলি চালিয়েছে, কথাটা কমপ্লিটলি ভুল। প্রথম কথা হচ্ছে সাকাওয়াত এই সরকারে তিনি যখন বলেছেন গুলির খোল পাওয়া গেছে, এই গুলির খোল কোন পুলিশ এবং সেনাবাহিনী ব্যবহার করে না, সঙ্গে সঙ্গে সাকাওয়াতকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা থেকে প্রমাণ যে হাসিনার পুলিশ এবং সামরিক বাহিনীর সেনাবাহিনী গুলি চালায়নি, গুলি চালিয়েছে ওই সন্ত্রাসবাদী দুষ্কৃতীরা যারা ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকেছিল, তারাই গুলি চালিয়েছে। ছবিগুলো যে দেখলাম সেগুলো রতনদা, কি ছবি? এই ছবিগুলো যে ছবি আপনাকে তো আপনাকে সন্ত্রাসবাদী বানিয়ে দেবো আপনাকে, আপনি যদি বলেন আপনি গুলি চালাচ্ছেন, কি বলেন একটা শিক্ষিত লোক হয়ে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দাদা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখাচ্ছে মোহনবাগান ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা হচ্ছে, পুরো খেলা দেখাচ্ছে 90 মিনিট 4-1 গোলে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে দিল। আপনার ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাষ্ট্রশক্তি করে গুলি চালায়নি? শোনো, রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা নেই। এক সেকেন্ড, এআইতে সব সম্ভব। না ঠিক আছে রতনদা, এআইতে অনেক কিছু সম্ভব, পুরোটা সম্ভব কিনা আমি বিষয়টা তা নয়। আপনি যে গুলির কথাটা বলছেন, এটা যেমন একটা দিক থেকে এটা উঠেছে, সাখাওয়াত বলছে না, ভলকার তুর্কের রিপোর্টে আছে রাষ্ট্রপুঞ্জে রিপোর্ট, আপনি সাখাওয়াত নিয়ে পড়ে আছেন কেন? সাখাওয়াত তো বলেছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখনই তো পরিষ্কার হয়ে গেছে। সত্য কথা বললে সরে যেতে হবে। আমার কথা সেটা নয়, একেবারে তিনি কিছু তিনি সেই সময় করছেন মেট্রো রেল কিভাবে চলবে বাংলাদেশের, বাংলার ঘরে ঘরে আলু চচ্চড়ি ভাত কিভাবে হবে, শেখ হাসিনা তখন এটা চিন্তা করছেন। ব্যাপারটা এতটাও তা নয়, তিনি ওটা হচ্ছেন। কিন্তু এই যে ডিজাইন, যেখানে সেনাবাহিনী ব্যাপারে বলা এই রিপোর্ট আসছে, তখন তো বুঝতেই হবে যে শেখ হাসিনার কিছু করারই ছিল না, তাকে চলে আসা ছাড়া। আমি একটু আসবো প্রদীপবাবু এইখানটাতেই। এই যে সেনাবাহিনী, রাষ্ট্রপুঞ্জ, এমনিতেই রাষ্ট্রপুঞ্জ বা এই যে ভূ রাজনীতির এই যে জায়গা থেকে কোথাও একটা জায়গা থেকে এরকমও প্রশ্ন আসে আর কি। প্রশ্নটা যখন এসেছিল ভলকার তুর্কের কাছে, গাজা প্যালেস্টাইনে রাষ্ট্রপুঞ্জের ব্যর্থতা নিয়ে প্রশ্ন এসেছিল, প্রশ্ন সিরিয়া নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো আমল পেল না। সেখানে কিন্তু বাংলাদেশে যাতে গুলি না চালায় এই ব্যাপারটাকে কিন্তু গুরুত্ব দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, এবং যেই কারণে শেখ হাসিনা বারবার এই প্রশ্নটা করেছেন, আমার কোথায় ভুল, আমি কি ভুলটা করলাম। নানা রকম কাটাছেড়া হয়েছে, তার সময় ভোট ঠিক মতো হয়নি, সেগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। কিন্তু যদি এইটা থাকে এত ডিজাইন, সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই প্রশ্নটার উত্তর তো দিতেই হবে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে। যেমন ভারত এই প্রশ্ন উত্তর চাইছে, সংখ্যালঘু প্রশ্ন এই উত্তর চাইছে, এই যে গুলির প্রশ্ন, কারা সত্যিকারে সেদিন গুলিগুলো চালিয়েছিল, বা যারা আহত হলো তারা কেন সুচিকিৎসা পেল না দ্রুত, এই প্রশ্নগুলোর উত্তর তো স্বাভাবিকভাবে বহু মানুষই জানতে চাইবে। মানবাধিকার কর্মী যারা বিশ্বব্যাপী রয়েছে তারাও এগুলো জানতে চাইছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে আদৌ কোনো কিছু উত্তর দিতে পারবেন, না গোল গোল উত্তর দিয়ে বেরিয়ে যাবেন? দেখুন, আমার মনে হয় যে ডক্টর ইউনূস এই কোনো উত্তর দিতেই চান না এই পুরো বিষয়টা। তার কারণ তার কাছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যা মানে শেখ হাসিনা যেগুলো বার করেছিলেন নথিপত্র, তার যে করাপশন, তিনি ব্যক্তিগত ইমেজকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশে এসেছেন, এবং তিনি চেয়েছিলেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দ্বারা তৈরি করা সমস্ত যে ইনস্টিটিউশন গুলো সেগুলো নষ্ট করে দিয়ে নিজের মতন করে একটা তৈরি করা, যেখানে মৌলবাদীদের ইনফ্লুয়েন্স থাকবে। একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন যে ভারত মানে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে ডায়ালগ। দেখুন, ডায়ালগ যখনই বাংলাদেশ করতে গেছে এই খুব সম্প্রতি, সেখানে কিন্তু তারা পাকিস্তানের হয়ে কথা বলতে গেছে। তো
যখন জয়শঙ্করের সঙ্গে তাদের বিদেশ সচিব কথা বলতে গেলেন, তারা বলার চেষ্টা করছেন যে সার্ক সামিট কেন পাকিস্তানে না হওয়ার কি আছে। ফলে এই যে একটু আগেই বলছিলেন যে ইউনিস সরকার আসলে কাদের কাদের খুশি করবে, শুধুমাত্র দেশের লোকদের, দেশের সংগঠনগুলো, নাকি পাকিস্তানকে, নাকি চীনকে, সেটা বুঝতে পারছে না। তার কারণ তার তো নিজের কিছু করার নেই, তাকে অন্যের মুখ চেয়ে অন্যের ডিরেকশনে চলতে হচ্ছে। তার ফলে কে গুলি চালিয়েছে তার সঠিক নিরপেক্ষ তদন্ত, কেন এই ঘটনার পরে আহতরা চিকিৎসা পায়নি, মাইনরিটিদের উপরে অত্যাচার, এর তো সঠিক নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেটা করার মতো এই সরকারের দৃষ্টিভঙ্গি নেই, এই সরকারের দৃষ্টিভঙ্গিটাই নিরপেক্ষ নয়। যেহেতু সরকারি দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ নয়, সেই জন্য সেটা করবে কি করে? এই প্রশ্নগুলো আসলে এখন সাধারণ বাংলাদেশের মানুষের প্রশ্ন, যে প্রশ্নের নিরিখে আগামী দিনে ভোট হবে বলে আমার মনে হয়। যখন মানুষ সত্যি কথা, ওখানে একটা গণতান্ত্রিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক থাকে এবং ঠিক থেকে সমস্ত রাজনৈতিক দল যদি পার্টিসিপেট করে ভোট হয়, তাহলে একটা ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবারও আসবে ক্ষমতায়। এটা জলের মতো পরিষ্কার। এবং তখন এই ইউনিস সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা, বা ইউনিসের যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, সবাই তো খুব জ্ঞানীগুণী মানুষ, পড়ালেখা জানা, শিক্ষিত, একেবারে আমেরিকায় তাদের সব অফিসে কাজ করা অভিজ্ঞতা। তাহলে তারা এই ধরনের মৌলবাদী শক্তিদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ নিলেন না? শেখ হাসিনা তো খুব খারাপ কাজ করেছিলেন না, তিনি নাকি জামাতদেরও তুষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা গণতন্ত্রের পথে, উদারনীতির পথে বাংলাদেশকে না এগিয়ে এতটা পিছিয়ে দিলেন কেন? এইটা তো প্রশ্ন। শিক্ষিত মানুষেরা এটা করতে এলেন কেন? কেন উপদেষ্টা কমিটির মাথায় বসে কোনো স্টেপ নিলেন না সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে? কেন? এই প্রশ্নগুলোই জ্বলন্ত প্রশ্ন, যার জন্য নির্বাচন খুবই প্রয়োজন বাংলাদেশ। দেবশ্রীবাবু, না দেখুন, এটা তো ঠিক যে যতটা রাষ্ট্রের যে ভূমিকা হওয়া উচিত ছিল মোটেও সেগুলো করেনি। উল্টে আমরা দেখেছি 32 নম্বর ধানমন্ডি একটা 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 ঐতিহাসিক জায়গাটাকে যেভাবে গুড়িয়ে দিল এবং রাষ্ট্র নীরব রইল, রাদার রাষ্ট্র পরোক্ষভাবে এটাকে এনকারেজ করলো সারা রাত ধরে যে ঘটনা ঘটলো। তো এই ঘটনাগুলো তো প্রমাণ করে যে প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা, নিঃসন্দেহে প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ন্যায়ের পক্ষে নয়, বরঞ্চ একটা সেকশন যারা মনে করছে যে মৌলবাদ কায়েম করা হবে তাদের পক্ষেই প্রশাসন কথা বলছে। ডক্টর ইউনূসের এগেইনস্টে সবচেয়ে বড় অভিযোগ এই জায়গাটা। এবং একটা যে সোশ্যাল ডেমোক্রেট যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে ঝেড়ে ফেলতে চাইছে, তার বদলে একটা উগ্র মৌলবাদকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার এবং গণতন্ত্রটাকে পেছনে সারিতে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিগত 7 মাসে এই কাজগুলোই করেছে। কি ধরনের ডিজাইন আপনি বলুন? মানে ধরুন, আমরা জানি তো মানে শেখ হাসিনাকে যেহেতু ফ্যাসিস্ট তিনি প্রতিপন্ন করেছেন এবং প্রতি কথায় কথায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা এই শব্দবন্ধটা ব্যবহার করা হতো, এবং তারপর ছেড়ে দিলেন এই যে সমস্ত হিজবুত তাহরি এদের, স্বাভাবিক ছেড়ে দেওয়ার পর তারা তো চুপ করে বসে থাকবে না, তারা আজকে অবরোধ করছেন এবং এখন পুলিশ দিয়ে ওটাকে সামাল দিচ্ছেন। এই যে তার আগে 7 মাস এইটা করে তিনি মানে করতে চাইছেন, নির্বাচনটা পিছিয়ে দিতে চাইছেন বিএনপির ভয়ে, আওয়ামী লীগের ভয়ে। এই প্রশ্নটাতে আছে কেন? বিএনপি প্রথম থেকে দ্রুত নির্বাচন চেয়েছিল, আওয়ামী লীগ কিছু বলেনি নির্বাচনে। এখন ডক্টর ইউনূস বলতে হচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কিনা তাদেরই ঠিক করতে হবে এবং নির্বাচন কমিশনকে করতে হবে। এই দুটো রাজনৈতিক শক্তিকে প্রতিহত করার জন্যে শুধু এই ধরনের মানে ইসলামিক ঐক্যজোট বা বিভিন্ন এই ধরনের শক্তি কি তার ভরসাস্থল? ইসলামিক, দেখুন, গোড়া ফান্ডামেন্টালিস্ট ইসলামিক কিন্তু বাংলাদেশে আগেই ছিল, সেটা হয়তো অত ডমিনেন্ট ফেজে ছিল না, হয়তো একটু পিছিয়ে থেকে ছিল। কারণ আর যাই হোক, শেখ হাসিনার একটা ওই সোশ্যাল ডেমোক্র্যাট একটা প্রতিচ্ছবি ছিল এবং ধর্মনিরপেক্ষতা কিছুটা হলো অনেকটা ছিল। কিন্তু যে একচ্ছত্রবাদ, যে একাধিপত্যবাদ, যেটা যেভাবে কায়েম করেছিল হাসিনা, বিরোধীদের কোনো মত কোনো কিছুকে উনি বদার করেননি, সেইখান থেকে খুব উষ্মা তৈরি হয়েছিল, সেটা অন্য বিষয়। কিন্তু এখন ডক্টর ইউনূস যেটা করতে চাইছেন, ডক্টর ইউনূস ক্ষমতা হাতছাড়া করতে চাইছেন না, নির্বাচনে যেতে চাইছেন না, কি দেখে না এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মাল রেস্টোর করা যায়নি। এইটা কেন ল অ্যান্ড অর্ডার এখন রেস্টোর করা যাচ্ছে না ইভেন আফটার 7 মান্থস, 7-8 মাস পরে? সেটা তো ডক্টর ইউনূসকে সেই জবাবটা দিতে হবে।
তাহলে এই ল অ্যান্ড অর্ডার ইস্যু দেখিয়ে উনি কতদিন পেছাতে পারেন? এবং আখেরে কিন্তু এটা একটু ঠিক, আমরা যদি ঘুরিয়ে বলি এই যে হিজবুত তাহরি বা হচ্ছে মানে যে মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো, ঐক্য জোট, এদের উপর এখন ডক্টর ইউনূসের ভাগ্য নির্ধারণ করছে, কেন তারা রাস্তা ময়দানে নেমে পড়েছে একদম খুলেআম বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে। এখন হচ্ছে রমজান মাস চলছে, বিভিন্ন রকম জায়গায় জায়গায় মানে মাইকিং করে নানা রকম কিছু ফতোয়া শোনা যাচ্ছে, একটা অদ্ভুত চাপ। মানে এই শক্তি সাথে ডক্টর ইউনূস বা তার পুলিশ বা মিলিটারি দিয়ে কি মানে এটাকে তারা প্রমাণ করতে পারবে? তার কারণ তার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে এখন প্রায় বলে গেছে তলানিতে গেছে। এবং শুধু নয়, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ওনার ওপর উষ্মা প্রকাশ করছে। বিএনপি রেগে রয়েছে দেখতে পাচ্ছেন, জামাতও কিন্তু উষ্মা প্রকাশ করেছে। কিন্তু বাকি যে উনি কি সমস্যাটা হচ্ছে যে যারা আর কি বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রটাকে অন্ততপক্ষে বিঘ্নিত করছিল, সেই শক্তিগুলো আজকে রাজপথে উনি নিয়ে এসছেন। সেই শক্তিগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য ওনার দিক থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাহলে আপনার কথাই হয়তো আংশিক সত্যি যে হয়তো উনি পিছনে তাদের ইন্টেলিজেন্স দিয়ে তাদের ভরসাতে আরো কিছুদিন ক্ষমতায় থাকার একটা যোগসূত্র খুঁজতে চাইছেন। রতন এখান থেকেই হচ্ছে আবার ওই প্রশ্নটা রাখছি যে 17ই মার্চ এরকম শোনা যাচ্ছে বাংলাদেশে, অনেকেই বলছেন, এবং আওয়ামী লীগের যে পেজ থেকে এখন পুরো নির্দেশনাগুলো আসছে বিভিন্ন জায়গায়। তারা কিছুদিন আগে যে ঢাকা মেট্রোপলিটন সিটি, সেখানকার আওয়ামী লীগের যে মেয়র জাহাঙ্গীর তিনি বলেছিলেন, তার একটা বিখ্যাত উক্তি ছিল, আমাদের যারা দিনের বেলা কাজকর্ম করতে দিচ্ছে না, রাতের ঘুম তাদের আমরা হারাম করে ছেড়ে দেবো। এখন দেখা যাচ্ছে দিনেরটা প্রায় হিজবুত তাহরির দখলে চলে গেছে, আর রাতে বিভিন্ন রকম হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে শেখ হাসিনা একদিকে তিনি দরদি, যারা আহত হয়েছেন রমজান মাসে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আবার অন্যদিকে কিন্তু ফেরার ব্যাপারে কেউ কিন্তু কিছু গ্যারান্টি দিতে পারছেন না, বা এখনো আওয়ামী লীগ স্পষ্ট অবস্থান নেয়নি। ডক্টর ইউনূস বলে দিয়েছেন কিন্তু যে তারা নির্বাচনে লড়বে কিনা তাদের ঠিক করতে হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে নির্বাচনে আমরা প্রার্থী দেব, প্রতিদ্বন্দ্বিতায় আসছি, এরকমও কোনো ঘোষণা দেয়নি। এটাও কি মানে একটু সময় নিচ্ছে পরিস্থিতির জন্য? এটা কেন হচ্ছে বা কি মনে হয়? আওয়ামী লীগ যত দিন যাচ্ছে তাদের জনসমর্থন বাড়ছে, তারা নিজেরাও বুঝতে পারছে। যত অত্যাচার হবে, 32 ধানমন্ডি ভাঙা, 4% বেড়ে গেল ভোটার, যত অত্যাচার হবে, যত খুন খারাপ হবে, যত আওয়ামী লীগের মেয়রের বাড়ি, মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি, যত কর্মীর বাড়ি, গ্রাসরুট লেভেলে যারা তৃণমূল স্তরে, যত অ্যাটাক হবে তত সংগঠিত হবে আওয়ামী লীগ। আজকের আওয়ামী লীগ যে জায়গায় আছে, দ্রুত জনসমর্থন বাড়ছে, মানুষ রাস্তাঘাটে চেঁচিয়ে বলছে যে আমরা ভাত দুটি তো খেতে পারতাম, মানে খেতে পাচ্ছিলাম, আমরা তো সুস্থ ছিলাম, আমরা তো নাগরিক জীবন আমাদের অনেক সুন্দর ছিল, আমাদের নিরাপত্তা ছিল, এখন তো নিরাপত্তা নেই, আমরা খেতে পাচ্ছি না। তা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন তো দাঁড়াবেই। চায়নাতে 3টে দেশের ন্যাশনাল সিকিউরিটি চিফরা মিটিং করছে, চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া। অজিত ডোভালও আছে চায়নাতে, সেখানে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি চিফ আছে, এবং মানে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ওখানেই রূপরেখা তৈরি হয়ে যাবে। আরাকান, তারপরে পাকিস্তানের ভেতরে যে খাইবার পাখতুন, ওকে, সবটাই। এবং এতে বলে দিচ্ছি, খুব আমি তো এগুলো পার্টিকুলার ডেট বলা যাবে না, খুব তাড়াতাড়ি আমার মনে হয় মার্চ বা হয়তো তারপরে এপ্রিলের 10 থেকে 15 তারিখের মধ্যে হাসিনা দেশে ঢুকবে আমার মনে হয়। এই জায়গা থেকে দেবর্ষী বাবু আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আজকে ফরিদা আক্তার যিনি রয়েছেন, বা ফরাদ মাজার, এই যে উপর্যুপুরি মানে ইয়ে করে যে সুফিবাদ বা সুফিজমকে এরকম খুলেআম চ্যালেঞ্জ জানাচ্ছে, এই যে সালাফি এই যে মানে জায়গাটায়, এটা এই স্ট্যান্ড পয়েন্টটা কি হচ্ছে? মানুষকে একটু স্বস্তিতে তার মতো ধর্মাচরণ বা ধর্মীয় বিশ্বাস বা ধর্মের ভেতরে যে সাংস্কৃতিক এবং হচ্ছে যে জায়গাগুলো থাকে, অনুভূতির জায়গা যেগুলো থাকে, সেগুলো চর্চার বদলে এই যে এরকম জায়গাটা কল্পনাতীত 7 মাসে কোনো রকমভাবে কিছু করতে পারলো না। এরপর আওয়ামী লীগকে কি দোষারোপ করা, ফ্যাসিবাদের দোষর বলা আদৌ সাজে? এইটাই হচ্ছে কথা। আওয়ামী লীগের এগেইনস্টে যে মূল অভিযোগটা একচ্ছত্রবাদ, এটা তো উল্টো ধর্মীয় একচ্ছত্রবাদ। অর্থাৎ
আমার মতবাদ ছাড়া আর কোনো মতবাদ এখানে আমি পালন করতে দেবো না। এমনকি বাউল মেলা, লালন মেলা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। অর্থাৎ যেখানে বিভিন্ন মানে একটা বহুত্ববাদের প্রশ্ন আসছে, বহু মতামতের সমাহার একটা জায়গা আসছে, সেইগুলোকে একের বাইরে ডিনায়াল মোডে রয়েছে। ডিনায়াল না, সশস্ত্রভাবে সেগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে। এবং আমার মতবাদ, অর্থাৎ আমার ধর্মীয় মতবাদ, মানে সেটাই সামাজিক মতবাদ, সেটাই অর্থনৈতিক মতবাদ, এবং সেটাই একমাত্র থাকবে, আর কারোর এক্সিস্টেন্স আমরা মানব না। এই যে ভয়ঙ্কর একচ্ছত্রবাদ, এইটার বিরুদ্ধেই তো বক্তব্য। অনেক মত থাকবে, মানুষ তার মধ্যে বেছে নেবে। এটাই হচ্ছে লিবারেল আধুনিক দর্শন। সেইটাকে গলা চিপে না মারলে, দেখুন প্রকাশ্যে লিবারেল এই ইসলাম বা পলিটিক্যাল ইসলাম বা বিভিন্ন বাংলাদেশের অনেক জনপ্রিয় হুজুর আছেন যারা প্রকাশ্যে হয়েছে কোনো লিবারেলিজম বা এইসবের না, এগুলো হচ্ছে। ফলে ডক্টর ইউনূস এখন সব দিক থেকেই একটা জায়গা, মানে তারাও হচ্ছে তাকে আক্রমণ করছে কথায়, মানে এক অভূতপূর্ব মানে একটা একচ্ছত্রবাদকে সরিয়ে দিয়ে আরেকটা একচ্ছত্রবাদ ধর্মীয় নিয়ে আসা হচ্ছে, যেখানে বহুমতের কোনো জায়গা দিচ্ছে না। ফলে কি অবস্থানটা হলো, এই যে তথাকথিত আওয়ামী লীগের একচ্ছত্রবাদকে কি মানে দলীয় একচ্ছত্রবাদ হিসেবে, দলিত একচ্ছত্র, মানে আর এই ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট সালাফি বা ওয়াবি একটা দর্শনের মতবাদ যারা পোষণ করছেন, তারা একচ্ছত্র তৈরি করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অবশ্যই এবং তার শুধু তাই নয়, অসহিষ্ণুতা, অর্থাৎ অন্য কোনো মতবাদকে সেইটাকে একদম ডিনায়াল মোড, এবং ডিনায়াল মোড না, হিংস্র ডিনায়াল মোড। সমস্যাটা এইখানে যে আমার মতামত নিশ্চয়ই তোমার মতামত প্রাধান্য থাকতে পারে, কিন্তু অন্যর মতামত প্রকাশ করেছে। ভলটেয়ারকে আমরা কেন আজকে প্রাসঙ্গিক করে আনছি, যে আমার বক্তব্য আমি বলছি, কিন্তু অন্যকে এই বক্তব্য বলতে দেবো না। এ কোন দেশ, এ কোন বহুত্ববাদ, এ কোন গণতন্ত্র? কিন্তু বাংলাদেশে এখন সেটাই হয়ে যাচ্ছে, একটা ধর্মীয় মতবাদ, ধর্মীয় সেটাকে সামাজিক মতবাদ, সেটাই রাষ্ট্রীয় মতবাদ, সেটার সাংস্কৃতিক মতবাদ, তার বাইরে কেউ কিছু করতেই পারবে না, এবং রাষ্ট্র সেটা ইনকারেজ করছে, রাষ্ট্রের কোনো ভূমিকা থাকছে না। সমস্যাটা হচ্ছে এইখানে। সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি হয়ে গেছে বাংলাদেশ, সিরিয়াল মতন। ওখান থেকে জর্জ সোরসের প্রতিনিধি, উনি অস্ত্র চোরাচালানদার, উনি মুসলিম সন্ত্রাসবাদীদের অস্ত্র বিতরণ করবেন, ওখানে ঘাঁটি বাংলাদেশে বাঁধতে চাইছে। আর নিজের যে কেসগুলো 26,000 কোটি টাকা মানি লন্ডারিং, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের মামলা, 5% ওয়েলফেয়ার যেটা উদ্যোগপতিদের দিতে হয় সেই মামলা, ইনকাম ট্যাক্সের 600 কোটি টাকা, সব মামলাগুলোকে প্রত্যাহার করে দিয়েছে। আবার নতুন করে মামলা হবে, হাসিনা বলেছে আবার মামলা হবে। আমি যাই গিয়ে আবার মামলা দেবো, মামলা দিয়ে ওকে ফাঁসি দেবো। এই যে বাংলাদেশের এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি আর কি, ফাঁসি, হত্যা, কু, এর বাইরে থেকে একটা বাংলাদেশকে ভাবার মতো জায়গা অনেকেই মানে হয়েছে, যে যেখানে ভারত বা এই পশ্চিমবঙ্গে মানুষ বা ভারতের তাদের অনেক কিছু যে কন্ট্রিবিউশনস যেগুলো রয়েছে, সৃষ্টিশীল জায়গা থেকে যেগুলো রয়েছে, যে বহুত্ববাদের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সম্ভাবনাটা তৈরি হচ্ছে, তাকে উৎপাটিত করার জন্যে জাস্ট ডক্টর ইউনূসের আকাঙ্ক্ষা, লোভ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে অল্প বয়সে ক্ষমতা দখল করার জন্য যে সুযোগ সমন্বয়করা কাউকে দেখিয়েছেন, এইটা এখন একটা ব্যাকফায়ার হচ্ছে। প্রশ্ন হচ্ছে প্রদীপবাবু, এইখান থেকে দাঁড়িয়েই যেটা বলছে যে রাশিয়া, চীন বা অন্যান্য যে সমস্ত শক্তি রয়েছে, আশ্চর্যজনকভাবে শেখ হাসিনা কিন্তু এখনো বলছেন না যে নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, নাকি তিনি দেশে ফিরে যা সিদ্ধান্ত হবার হবে। হয়তো এবার হয়তো সেনাবাহিনীর ক্ষেত্রে আগে যেরকম একটা নির্দেশিকা এসেছিল, গুলি কিন্তু চালানো যাবে না, ঠেকাতে হবে বাদবাকিদের। তাহলে কি বলা যেতে পারে একটা এইরকমই মানে পাশার দান পাল্টে যাওয়ার মতোই সম্ভাবনা তৈরি হয়েছে? দেখুন, শেখ হাসিনার কাছে এখন সব থেকে বড় প্রশ্ন যে তিনি নির্বাচনের আগে বাংলাদেশে আসবেন না নির্বাচনে আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে আসবেন। এইটা এখন শেখ হাসিনাকে মানে বড় প্রশ্ন তার সামনে এবং আওয়ামী লীগের কাছে। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনা দেখার চেষ্টা করছেন যে বিশ্বের অন্তত আঞ্চলিক যে শক্তিগুলো, সেই শক্তিগুলো সম্পূর্ণরূপে শেখ হাসিনার পক্ষে থাকছে শুধু নয়,
এই ইউনিট সরকার এবং তার যে সাঙ্গপাঙ্গ তাদের বিরুদ্ধে কতটা থাকছে এইটাকে এনশিওর করতে হবে। কারণ শেখ হাসিনা হঠাৎ করে একদিন সকালে বাংলাদেশে গিয়ে উপস্থিত হবেন আর শেখ হাসিনা খুব ওখানে সুরক্ষিত থাকবেন, এমনটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমার মনে হয় এখনো তৈরি হয়নি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিট সরকার। দেখুন, মোহাম্মদ ইউনিসকে কিন্তু একেবারে কোণঠাসা জায়গায় এখন এই মুহূর্তে তিনি আছেন। তার কারণ কোন রাজনৈতিক দল, এমনকি নতুন যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, তারা কিন্তু তাকে জায়গা দেয়নি। ফলে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে কনটেস্ট করে ক্ষমতায় আসার জায়গায় মোহাম্মদ ইউনিস নেই, এবং তিনি বুঝতে পারছেন যে তিনি শুধু আওয়ামী লীগের চক্ষুশীল ছিলেন তা নয়, এই কদিন থাকতে গিয়ে কাউকেই খুশি করতে না পেরে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা অনভিপ্রেত ব্যক্তি হয়ে গেছেন। ফলে তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নথিপত্র সব নষ্ট হয়ে যাক, আর তদন্ত হবে না, এই অভিসন্ধিটা ব্যর্থ হয়েছে। ব্যক্তিগত অভিসন্ধি ব্যর্থ হয়েছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার নক্কারজনক ভূমিকা তাকে পুরো বিশ্বে তার যে সমাদর ছিল সেটাকে ভুলুণ্ঠিত করেছে। এবং আমি একটা ব্যাপারে মোহাম্মদ ইউনিসকে ধন্যবাদ জানাবো, যে তার যে ফেলিওর, তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা আওয়ামী লীগের গুরুত্বটাকে অনেক বেশি করে তৈরি করেছে বাংলাদেশের মানুষের সামনে। যে বাংলাদেশের মানুষের কাছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যদি একাধিপত্য করে, একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশে আর কোনো উদারনৈতিক শক্তি নেই এই মুহূর্তে যে সেটাকে নতুন করে তৈরি করার সম্ভাবনা দেখাতে পারে। ফলে আজকে উন্নততর আওয়ামী লীগ, রিফর্মড আওয়ামী লীগ, এটাই একমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ। রিফর্ম আওয়ামী লীগ ভবিষ্যৎ। ইতিহাসে এরকম বিভিন্ন পর্যায়ে যদি এরকম অবস্থানে দাঁড়াতে হয় তাহলে অনেক কিছুই কিন্তু তাদের পরিবর্তন আছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পরিবর্তন এসেছিল, সরকারে যারা তখন এসেছিল, যেভাবে আর কি সাদা কালো দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাকে তারা যেভাবে সামলেছিল এবং হচ্ছে প্রতিহিংসাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে, সে কারণেই তো হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে সারা পৃথিবী এত শ্রদ্ধা সম্মান করে, যেভাবে তিনি আর কি, এবং যিনি যখন অন্তরীণ ছিলেন তার ওয়াইফ উইনি ম্যান্ডেলা যেভাবে আন্দোলনকে পরিচালনা করেছে, সে এক অভূতপূর্ব একটা পর্যায়। বাংলাদেশে হয়তো একরকমভাবে হয়েছিল ৭১ সাল তাদের সংবিধান পাওয়ার পর, কিন্তু যেটা ৭ মাসে শুধু সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন একটা বড় প্রশ্ন আকারে এসছে, শুধু তাই নয়, বাংলাদেশে যে সুফিবাদ থেকে শুরু করে যে মডারেট ইসলামের কথা বলা হয়, যে বহুত্ববাদী সংস্কৃতিকে ধারণ করার যে লড়াইটা ওখানে রয়েছে, তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের মান সম্মান ইজ্জত তাদেরও ভুলুণ্ঠিত হয়েছে, কেননা তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এরকম বহু জায়গা আজকে একটা থ্রেটের মধ্যে রয়েছে। এরকম একটা পরিস্থিতি দেখে একেবারে হিজবুত তাহরির পুরোপুরি নেমে গেছে নিষিদ্ধ যে সংগঠন বাংলাদেশে এবং পৃথিবীর অনেক ইসলামিক দেশে তারা যে নিষিদ্ধ, তারা কিন্তু আজকে ঢাকার রাজপথে কিন্তু তাদের কার্যক্রমগুলো কিন্তু তারা অক্ষুণ্ণ রেখেছে। অশান্ত পরিবেশ একদিক থেকে, অশান্ত যেরকম হচ্ছে, নানা যুক্তি বোধ বিশ্লেষণ নিয়ে আমরাও হাজির থাকছি আর+ স্টুডিও থেকে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবশ্রী ভট্টাচার্য আপনাকে বিশ্লেষণের জন্য, রতন হাতি আপনাকেও, এবং ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।